এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ পৃথিবী কি গোল। এই চ্যাপ্টারটা আমরা ওয়ান শট ডিসকাশন করব, অর্থাৎ এই চ্যাপ্টারের বিষয়বস্তুটা কি আছে, এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা ডিসকাশন করব। ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ডিসকাশন করব, চ্যাপ্টারের ভেতরে কি আছে, কি আমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক আলোচনা অলরেডি আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে দেখবে। আর আজকের যে ডিসকাশনটা করছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন, একটুও স্কিপ না করে ভালো করে ফলো করবে। একটা কনসেপ্ট তোমাদের চ্যাপ্টার সম্বন্ধে ক্লিয়ার হবে, কি ধরনের প্রশ্ন প্রিপেয়ার করবে সেটাও বুঝতে পারবে। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন প্রত্যেকে অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের ক্লাস 6 বাংলা অলরেডি আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আছে ডিসকাশন করে দিয়েছি, সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নিও। সায়েন্স আমি ডিসকাশন করে দিয়েছি, প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। এছাড়াও তোমাদের ডিসকাশন করে দিয়েছি আমি হিস্ট্রি, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, হিস্ট্রি থার্ড চ্যাপ্টার ডিসকাশন হয়ে গেছে, সব প্লেলিস্টে পাবে। ওকে, আর ম্যাথ ডিভিএস ম্যাডামে চলে যাবে গণিত আর ইংরাজির জন্য। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো, যাতে নিজেদের এই ক্লাসের ভিডিও বেশি পাও। কথাগুলো বলা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস ওয়াই বললাম। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। দেখো, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি এখানে কি বলেছে। ফার্স্ট চ্যাপ্টারটা আমি কিন্তু কালকে রাতেই ডিসকাশন করে দিয়েছি, একটু দেখে নিও। এখন সেকেন্ড চ্যাপ্টারটা ডিসকাশন করছি। ওকে, দেখো এই চ্যাপ্টারটা কি বলছে না, পৃথিবী কি গোল। দেখো, আমরা পৃথিবী গোল কিনা সেটা জানার আগে একটা জানবো যে আমরা পৃথিবীতে রয়েছি, ঠিক আছে, কিন্তু পৃথিবীর থেকে কিন্তু আমরা কখনোই পড়ে যাই না। পড়ে যাই কি? যাই না। আমরা কি পৃথিবীর মধ্যেটা আছি? কোথায় আছি আমরা? পৃথিবীর কোন জায়গাটা আছি? ধরো এটা একটা আর্থ, ওকে, এটা পৃথিবী। আমরা কোন জায়গাটা আছি? আমরা কি একদম ভেতরে আছি? না, আমরা তো ভেতরে নেই। আমরা পৃথিবীর একদম ওপর পোর্শনে রয়েছি, একদম এইভাবে গোলভাবে রয়েছি। অথচ এইভাবে রয়েছি, ওপর দিকে যখন থাকছি তখন কোনো অসুবিধা নেই। ধরো আমি ঘুরছি, তাহলে তোমার পড়ে যাওয়ার চান্সেস, আমি তো পড়ে যেতেই পারি। পৃথিবী তো সারাক্ষণ লাট্টুর মতো ঘুরছে, কিন্তু আমি তাও পড়ে যাচ্ছি না, আমরা তাও পড়ে যাচ্ছি না। কেন যাচ্ছি না? অল বিকজ অফ মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তির জন্য পড়ে যাচ্ছি না। পৃথিবী গোলাকার, তা সত্ত্বেও আমরা পড়ে যাই না। গাছপালা, ঘর বাড়ি কোনো কিছুই পড়ে যায় না, পড়ে যায় না। তার পিছনে কারণ হচ্ছে পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা বায়ুমণ্ডল থেকে শুরু করে সব কিছুকেই নিজের কেন্দ্রের দিকে কিন্তু আকর্ষণ করে ধরে রাখে। কি বললাম? পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা বায়ুমণ্ডল থেকে শুরু করে সব কিছুকেই নিজের কেন্দ্রের দিকে ধরে থাকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু পড়ে যাই না। এবার আমি আসবো পৃথিবীর আকৃতি গোল কিনা। দেখো, পৃথিবীর আকৃতি গোল এই ধারণাটা অনেকেরই ছিল, ঠিক আছে। পৃথিবীর আকৃতি গোল এই ধারণা কাদের কাদের ছিল না, আমরা বলতে পারি গ্রিক যে দার্শনিক অ্যারিস্টটল, তিনি চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর যে পৃথিবীর যে ছায়াটা পড়ে বা গোলাকার ছায়াটা যেটা পড়ে, সেটা দেখে বলেছিলেন কি না, পৃথিবী হচ্ছে গোল। ঠিক আছে। আবার যে আরেকজন হচ্ছেন আমরা বলতে পারি আর্যভট্ট। ওকে, মোটামুটি ধরা যেতে পারে 476 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জ্যোতিষবিদ। তো আর্যভট্ট বলেছিলেন যে পৃথিবী গোলাকার। আবার গ্রিক ভূগোলবিদ যেটা ছিল অ্যারিস্টোথেনিস, তিনি যে খ্রিস্ট জন্ম যেটা ছিল 200 বছর আগে মোটামুটি, তো খ্রিস্ট জন্মের মোটামুটি 200 বছর আগেই কিন্তু তিনি একটা সমুদ্রগামী যে জাহাজ হয়, জাহাজটাকে দেখে বলে দিয়েছিলেন। কেন জাহাজ দেখে কিভাবে বলেছিলেন সেটা আমি পরে ডিসকাশন করছি। জাহাজের অদৃশ্য হয়ে যাওয়া দেখে বলে দিয়েছিলেন যে পৃথিবী গোলাকার। কেন অদৃশ্য হয়ে যাওয়া দেখে বলে দিয়েছিলেন? দেখো, যদি পৃথিবীটা সমান থাকে, একদম স্ট্রেট থাকে, তাহলে জাহাজটা আমি এখান থেকেও দেখতে পাবো, এখান থেকেও দেখতে পাবো, এখান থেকেও দেখতে পাবো, এখান থেকেও সোজা যতদূর আমার চোখ যাবে ততদূর দেখতে পাবো। বাট যদি পৃথিবীটা গোল হয়, তখন ধরো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ধরো এখানে রয়েছে জাহাজটা, আমি এখানে রয়েছি, ওকে, জাহাজটা আমার এখানটা রয়েছে, আমি এখানটা রয়েছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এত দূর পর্যন্ত জাহাজটা যখন রয়েছে আমি দেখতে পাচ্ছি। জাহাজটা আস্তে 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 আস্তে, পৃথিবী তো গোল, তাহলে জলটাও নিচের দিকে নামছে। তো জাহাজটা যখন এখানে থাকবে, আমার চোখ এখানে, আমি কি দেখতে পাবো? পাবো না, না। তো সেটাই বলছে, তো সেই থেকেই প্রমাণ হয়েছে আর কি।
তো অ্যারিস্টোথেনিস তোমার তিনি কি করেছিলেন না, সমুদ্রের জাহাজের যে অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য মানে তিনি সোজা দেখছেন, দেখতে পাচ্ছেন না, খানিকক্ষণ পরে জাহাজটা দেখে তিনি বলেছিলেন যে পৃথিবী কিন্তু গোলাকার। ওকে, এছাড়া কোপার্নিকাস, গ্যালিলিও এইসব বিজ্ঞানী যারা ছিলেন তারা কিন্তু বলে গিয়েছিলেন যে পৃথিবী হচ্ছে কি না গোলাকার। আবার এই চ্যাপ্টার্সে আমরা পাবো হচ্ছে কি না, এই চ্যাপ্টারে পাবো, দেখো দিগন্ত রেখার দিকে তাকালে পৃথিবীকে সব সময় গোলাকার মনে হয় কেন? দিগন্ত রেখার দিকে তাকালে পৃথিবীকে কেন সব সময় গোলাকার মনে হয়? এই প্রশ্নটা এগেন আর এগেন পরীক্ষায় আসে। দেখো আমরা বলতে পারি যে কোনো ফাঁকা মাঠে বা কোনো উঁচু জায়গায় যদি দাঁড়িয়ে আমরা চারদিকটা ভালো করে লক্ষ্য করি, তাহলে কি মনে হবে না, আকাশটাকে কি মনে হবে, আকাশটাকে একটু গোলাকার মনে হবে। একটু দেখবে দূর থেকে তাকিয়ে দেখবে কোনো ফাঁকা জায়গায়, আকাশটা কি মনে হয় না, আকাশটাকে মনে হয় বৃত্তাকার রেখার মতো। ওকে, একদম মাটিতে মিশে গেছে, মনে হবে বৃত্তাকার একটা রেখা দূরে গিয়ে একটা গোল এরকম রেখা যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, এরকম একটা দেখে মনে হয় দূর থেকে। ঠিক আছে, এই যে বৃত্তাকার রেখাটা তাকেই বলা হয় দিগন্ত রেখা। তাহলে আমি কি বলতে পারি এই জায়গাটা দিগন্ত রেখার ক্ষেত্রে, যে কোনো যদি আমি ফাঁকা মাঠে গিয়ে দাঁড়াই তো চারদিকে তাকালে মনে হয় আকাশটা একটা বৃত্তাকার রেখা বরাবর মাটিতে মিশে গেছে। ঠিক আছে, তো এই যে বৃত্তাকার রেখাটা, একেই আমরা কি মনে করি না দিগন্ত রেখা। এবার দেখো পৃথিবীর আকৃতি গোল বলেই তো দিগন্ত রেখাকে বৃত্তাকার দেখাচ্ছে। যদি স্ট্রেট হতো বা যদি আমরা বলতে পারি যে সরল রেখা হতো, তাহলে কিন্তু বৃত্তাকার মনে হতো না। তো পৃথিবীর সমতল, পৃথিবীর আকৃতি যেহেতু গোল, সেই জন্যেই কিন্তু দিগন্ত রেখাকে বৃত্তাকার মনে হয়। যদি পৃথিবী সমতল হতো তাহলে দিগন্ত রেখা কখনোই বৃত্তাকার হতো না। এটা কেমন হতে পারতো না, আমরা বলতে পারি এটা সরলাকার হতে পারতো। তাই বৃত্তাকার দিগন্ত রেখা দিকে যদি আমরা তাকাই তো পৃথিবীর গোলাকৃতি কিন্তু মনে হয়। ওকে, বোঝা গেল? এইভাবে আমরা বলতে পারি। আবার অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে পৃথিবী মহাশূন্যে, পৃথিবী কি না মহাশূন্যে আবর্তন করছে, কিন্তু তাও আমরা ছিটকে পড়ে যাই না। পৃথিবী মহাশূন্যে আবর্তন করা সত্ত্বেও আমরা ছিটকে পড়ে যাই না। কেন আমরা ছিটকে পড়ে যাই না? দেখো আমি একটু আগেও এটা বলছিলাম যে কেন ছিটকে পড়ে যাই না, কারণ কি, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন আমরা ছিটকে পড়ে যাই না। ওকে, দেখো কোনো গোলাকার বস্তুর ওপর কোনো কিছু যদি আমি আলগাভাবে রাখি গোলাকার বস্তুর ওপর, তো স্বাভাবিক কথা কিন্তু সেটা দাঁড়িয়ে থাকা কখনোই সম্ভব না, সেটা পড়ে যাবে। কিন্তু আমরা তো পড়ি না। ওকে, আমাদের চারপাশে গাছপালা ঘর বাড়ি কিছুই পড়ে যায় না। তার পেছনে রিজন কি, পৃথিবী গোল করে বনবন করে ঘুরছে, তাও কখনো পড়ে যাচ্ছি না। কারণ কি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বল। পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবীর যে পৃষ্ঠ, যেটা আমরা বলতে পারি তথা বায়ুমণ্ডলের সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাই পৃথিবীর আকৃতিটা গোল এবং পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কিন্তু পড়ে যাই না, কারণ পৃথিবী তার কেন্দ্রের দিকে সবকিছু আকর্ষণ করছে। ক্লিয়ার? তো এইভাবে তখন আমরা আনসারটা বলতে পারি বা আনসারটা কিন্তু আমরা করতে পারি। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। এবার আরেকটা প্রশ্ন আমাদের এখানে খুব এসে থাকে যে চন্দ্রগ্রহণ যেটা হয়, চন্দ্রগ্রহণ দেখে পৃথিবীর আকৃতির প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, চন্দ্রগ্রহণ দেখে এখানটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে এটা আমরা পাবো যে চন্দ্রগ্রহণ দেখে পৃথিবীর যে আকৃতি তার কিন্তু প্রমাণ পাওয়া যায়। কি প্রমাণ পাওয়া যায় না, নিজের কক্ষপথে পরিক্রমণ করতে করতে পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে আসে, আমরা জানি যে পৃথিবী পরিক্রমণ কিভাবে করে না, নিজের চারিদিকে পাক খেতে পাক খেতে পাক খেতে পাক খেতে সূর্যকে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, তাহলে চাঁদ আর সূর্য এবং চাঁদের মাঝখানে যখন পৃথিবী চলে আসে, তখন কি হয় না, সূর্যের আলোর জন্য পৃথিবীর যে ছায়াটা আছে সেটা চাঁদের ওপর পড়ে। ওকে, সূর্যের যে আলো পড়ে তির্যকভাবে, তার ফলে পৃথিবীর যে ছায়াটা আছে সেটা কি পড়ে না চাঁদের ওপর পড়ে, একে চন্দ্রগ্রহণ বলে। এবার চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে সেটা কিরকম ছায়া হয় না, গোলাকার ছায়া হয়। যখন গোলাকার ছায়া হয় বা চন্দ্রগ্রহণের সময় যে পৃথিবীর যে ছায়াটা হয়, সেটা ছায়াটা কি বললাম, গোলাকার হয়। পৃথিবীর এই গোলাকার যেহেতু গোলাকার, সেই জন্যই চাঁদের ছায়াটা গোলাকার, এটাই কিন্তু অ্যারিস্টটল মনে করেছিলেন। ঠিক আছে, সেই জন্যই কিন্তু গ্রিক যে দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখেই প্রথম পৃথিবী গোলাকার সেই ধারণাটা করেছিলেন। ওকে,
এইভাবে আমরা আনসারটাকে ডিসকাশন করতে পারি বা আনসারটাকে আমরা বলতে পারি। দেখো গ্রিক দার্শনিক কে ছিলেন? না গ্রিক দার্শনিক আমরা জানি যে অ্যারিস্টোথেনিস ছিলেন। ওকে, তিনি কি বলেছিলেন? না পৃথিবী যে গোলাকার সেটা প্রমাণ দিয়েছিলেন। কিভাবে তিনি দিয়েছিলেন? না ধরো 200 বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টোথেনিস সমুদ্রে যে জাহাজ বা নৌকা অদৃশ্য হয়ে যেতে দেখে, তখন অদৃশ্য হয়ে যেতে দেখেই পৃথিবীর গোলাকার ধারণা তিনি দেন। তিনি দেখেন কোনো একটা জাহাজ কি হচ্ছে? না সমুদ্রপথে, জাস্ট আ সেকেন্ড, কোনো একটা জাহাজ কি হচ্ছে? না কি যেন বলছিলাম, হ্যাঁ, কোনো একটা জাহাজ কি করছে? না সমুদ্রের দিকে কিন্তু সেটা যাচ্ছে এবং সমুদ্রে কিন্তু জাহাজ বা নৌকা খানিকক্ষণ পরে সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে, সেটা দেখেই তিনি বলেছিলেন। এবার জাহাজ যখন সমুদ্র থেকে তীরের দিকে ফেরে, তখন প্রথমে কি দেখা যায়? যখন সমুদ্রের ধরো একটা জাহাজ সমুদ্র থেকে তীরের দিকে ফিরছে, তখন তার কি দেখা যায়? তখন তার কিন্তু প্রথমটায় কিন্তু পুরো জাহাজটাকে দেখা যায় না। ওকে, তিনি দেখেন কি তীরের দিকে যখন ফেরে, প্রথমে জাহাজের মাস্তুল দেখা যায়, তারপর অর্ধেক জাহাজ দেখা যায়, তারপর তার পাটাতন দেখা যায়, শেষে পুরো জাহাজটা। তুমি যখন দেখবে দূর থেকে একটা জাহাজ আসছে, তুমি ডাইরেক্টলি অনেক দূর থেকে জাহাজটা দেখতে পাবে না, হয়তো জাহাজের একটুখানি অংশ তুমি দেখতে পাচ্ছ। ওকে, মাস্তুলটা দেখতে পাচ্ছ, তারপরে খানিকক্ষণ পরে তুমি পাটাতনটা দেখতে পাচ্ছ, শেষে তুমি সম্পূর্ণ জাহাজটা দেখতে পাচ্ছ। তো এইভাবে যদি কোনো জাহাজ সমুদ্রের দিকে যাত্রা শুরু করে, তখন কিন্তু তীর থেকে প্রথমে পুরো জাহাজ, কিছুক্ষণ পরে যাত্রা যখন শুরু হয়ে যায়, তারপরে আর জাহাজের মানে কেবল জাহাজের আমরা বলতে পারি মাস্তুলটাই দেখা যায়, আর কিছুক্ষণ পরে পুরো জাহাজটা অদৃশ্য হয়ে যায়। তো পৃথিবী গোল বলে এই ঘটনা ঘটছে। আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে এখান থেকে আমি দেখছি, সোজা দেখতে পাচ্ছি, যখনই গোল হলে কি হবে? এদিকে ঢুকে যাচ্ছে না, তো আমি এখানে দাঁড়িয়ে আমি কি করে দেখবো? দেখতে পাচ্ছি না। তো সেটাই কথা। তো সেই জন্যই কিন্তু যখন পুরো তোমার পৃথিবী গোল বলেই কিন্তু পুরো জাহাজটাকে দেখা যাচ্ছে না। ওকে, যদি পৃথিবীর সমতল হতো তাহলে পুরো জাহাজটা দেখতে পেতাম আমরা। এটাই হচ্ছে আমাদের মোদ্দা কথা। এবার একটা কথা আমরা জানবো এতক্ষণ পড়ার পরে, সেটা হচ্ছে মেন যেটা, পৃথিবীর আকৃতিটা কেমন, তাই তো? দেখো পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতোই। ওকে, পৃথিবীর আমরা কোনো প্রপার আকৃতি কিন্তু বলতে পারি না, অর্থাৎ জিওড যাকে বলা হয়। এবার আমাদের মাথায় প্রশ্ন আসে জিওড কি? এগেন অ্যান্ড এগেন এই প্রশ্নটা আসে যে জিওড কি? এবার পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো কেন বলে? দেখো এর কোনো তুমি প্রপার শেপ বলতে পারবে না। তুমি বলতে পারো না যেটা একটা গোল পৃথিবীটা, বা বলতে পারো না, অনেকে বলতো কমলা লেবুর মতো। না, কমলা লেবুর মতোও না, মানে কমলা লেবুকেও চ্যাপ্টা করলে যেমন ট্যাড়া ব্যাকা হয়ে যায়, সেরকম। এখানে পৃথিবীতে তো কি আছে? পাহাড় আছে, সমুদ্র আছে, সব জায়গায় কি সমান? সমান নয় না। সেই জন্য পৃথিবীর কোনো আকৃতি দেওয়া সম্ভব না। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে জিওড বলা হয়। এবার জিওডটা কি একটু বলি। দেখো জিওড, গ্রিক যে শব্দ জিও আর ইয়ড, এই কথা দুটো মিলেই হচ্ছে জিওড এসছে কথাটা। ওকে, জিও কথার অর্থ হচ্ছে পৃথিবী, আর ইয়ড কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি দেখতে। ওকে, বা দর্শন বা দেখতে বলতে পারি। তাহলে জিওড হলো টোটাল কথাটা। এবার জিওড শব্দের অর্থ হচ্ছে কি না পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সাদৃশ্য, টোটাল দাঁড়ালো। ওকে, তাহলে পৃথিবীর আকৃত মানে পৃথিবীর যে প্রকৃতি পৃথিবীর যে প্রকৃত আকৃতি, সেটা কি? সেটা কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না, কোনো বস্তুর সঙ্গে সেটার কোনো মিল নেই, কোনো কিছুর সঙ্গেই সেটা তুলনা করা যায় না। তাই পৃথিবীর আকৃতি কিন্তু পৃথিবীর মতোই বলা যেতে পারে। ওকে, বা পৃথিবীর আকৃতি পৃথিবীর সাদৃশ্য বা জিওড আমরা বলে থাকি। ওকে, এই জন্যই জিওড কিন্তু বলা হয়। ঠিক আছে। আবার অনেক সময় প্রশ্ন আসে যে অভিগত গোলক বলতে কি বোঝো? এবার দেখো অভিগত গোলকটা কাকে বলে? না যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক কিছুটা চাপা, পূর্ব আর পশ্চিম দিক কিছুটা কি হয়? স্ফীত হয়, সেই গোলককে কি বলা হয়? না অভিগত গোলক বলে। ওকে, অনেক বৈজ্ঞানিক কিন্তু পৃথিবীকে অভিগত গোলক বলে তুলনা করেছেন। এবার এই চ্যাপ্টার থেকে আরেকটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের আসে। কি প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে আসছে? না ম্যাগেলান কে ছিল, আবার তিনি কিভাবে প্রমাণ করেন পৃথিবী গোলাকার? এই প্রশ্নটাও কিন্তু আমাদের এসে থাকে। দেখো ম্যাগেলান কে ছিল, আমি কি বলতে পারি? না ম্যাগেলান ছিল একজন খুব সাহসী বা দুঃসাহসিক পর্তুগিজ
নাবিক, ওকে, যাকে আমরা ভূপর্যটক বলি বা নাবিক বলে থাকি, নাবিক ছিলেন, ঠিক আছে। তিনি কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার, এটা প্রশ্নটা আসে। দেখো তিনি কিভাবে প্রমাণ করেন, সিম্পলি আমি ভাবে বলার চেষ্টা করব যে তিনি 1519 খ্রিস্টাব্দে 5খানা জাহাজ নিয়ে সমুদ্রের পশ্চিম দিকে যাত্রা শুরু করেন এবং ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা করেও শেষ পর্যন্ত তিনি আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই তিনি কিন্তু ফিরে আসেন, ওকে। এবার এই ভূপ্রদক্ষিণের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে পৃথিবী সমতল নয় গোলাকার। গোলাকার কেন বলছি, দেখো কোনো জিনিসটা যদি স্ট্রেট হতো, আমি এই প্রান্ত থেকে যাচ্ছি, আমি এই প্রান্তে পৌঁছে যাব, ওকে, আমি আবার এই প্রান্তে কখনোই ফিরে আসতে পারবো না যদি আমার স্ট্রেট হয়। বাট সেটা তখনই সম্ভব যখন কোনো গোলাকার জিনিসের ওপর থেকে আমরা চলবো, ওকে। ধরো এখান থেকে যাওয়া যাচ্ছে, ঘুরছে 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 আবার এখানে ফিরে আসবে, যদি সেই বস্তুটা গোলাকার হয়, তাই তো। তাহলে তিনি যখন ভূপ্রদক্ষিণের মাধ্যমে তিনি প্রমাণ করেন পৃথিবী সমতল নয় গোলাকার, পৃথিবী যদি সমতল হতো তাহলে দিক পরিবর্তন না করে কখনোই জাহাজ যাত্রা শুরুর বন্দরে ফিরে আসতে পারতো না, ওকে। সে অন্য কোনো দিকে চলে যেত, পৃথিবী অন্য কোনো প্রান্তে পৌঁছে যেত, কিন্তু পৌঁছলো না, সেম জায়গায় ফিরে এলো, কারণ পৃথিবী গোলাকার, এই কারণেই কিন্তু সেম জায়গায় সে ফিরে এলো। তো এই ধরনের প্রশ্নগুলো আছে বা এই চ্যাপ্টার্সে এটাই আছে। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি জানলাম, যে পৃথিবীর আকৃতি কিরকম, না পৃথিবীর মতো বা জিওড, এই চ্যাপ্টারের মূল মোদ্দা কথা। পৃথিবীর আকৃতি কি গোল? গোল অনেকেই বলেছেন, কেন বলেছেন, কে কে বলেছেন সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। আরও অনেক কিছু কিন্তু এই চ্যাপ্টার থেকে, সরি 3 নম্বর চ্যাপ্টারে চলে গেছি, আরও অনেক কিছু কিন্তু আমরা এই যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ চ্যাপ্টার 2 এর থেকে কিন্তু আমরা জানতে পারলাম, ঠিক আছে। পৃথিবী গোল কেন, এছাড়াও অনেকগুলো প্রশ্ন আমরা করলাম, ঠিক আছে। এছাড়াও এই চ্যাপ্টারে অনেক ছোট 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 প্রশ্ন আসে, যেমন বলতে পারে প্রশ্ন আসে যে পৃথিবীর পরিধি কত, পৃথিবীর পরিধি কত, না 40,000 মতো পৃথিবীর পরিধি, ওকে, এই ধরনের প্রশ্ন আসে। তারপরে প্রশ্ন আসে যে কোন ভূগোলবিদ জাহাজের অদৃশ্য হওয়া দেখে পৃথিবীর গোলীয় আকৃতির তোমার ধারণা দিয়েছিল বা পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা দিয়েছিল, কে দিয়েছিল, না অ্যারিস্টোথেনিস দিয়েছিল কিন্তু পৃথিবীর আকৃতি গোলাকার, এই ধারণা তিনি দিয়েছিলেন, ওকে। তারপরে প্রশ্ন আসে যে পর্তুগিজ নাবিক ম্যাগেলান কত সালে জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল, 1519 সালে কিন্তু তিনি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল, ওকে। অনেক সময় কিন্তু প্রশ্ন আসে আমাদের যে কোন ভারতীয় বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার, ভারতীয় বিজ্ঞানী যে বলেছিলেন তিনি হচ্ছেন আর্যভট্ট, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো করবে, ওকে। এছাড়া আমাদের প্রশ্ন আসে হচ্ছে একজন ভূগোলবিদের নাম বলো, সেটাও লিখতে পারবে যে অ্যারিস্টোথেনিস হচ্ছেন একজন ভূগোলবিদ, তাই তো। তারপরে কোন ভারতীয় বিজ্ঞানী পৃথিবীর গোলীয় আকৃতির সমর্থন করেন, আর্যভট্ট এর সমর্থন করেছিল, ঠিক আছে। তারপরে গ্রিক দার্শনিক ড্যাশ চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ড্যাশ ছায়া দেখে মনে করেন যে পৃথিবী গোলাকার, কে, না অ্যারিস্টটল, কি ছায়া, না গোলাকার ছায়া দেখে মনে করেছিল, ঠিক আছে। তাহলে যাই হোক, এই ধরনের প্রশ্ন এছাড়াও আমি লাইভ ক্লাসে তোমাদের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু, দুটো চ্যাপ্টার ক্লিয়ার করালাম, খুব ভালো করে ক্লিয়ার করো, এরপরে 3 নম্বর চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।